ম্যাম, আজ আমাদের এতদিনের নিখুঁত প্ল্যান শেষ পর্যন্ত সফল হলো। রেদওয়ানের কণ্ঠে গর্ব। তেজশ্রী মৃদু হাসল। সত্য আর সততার পথে থাকলে এমনটা হয় স্বাভাবিক ছিল রিদওয়ান। হঠাৎ রেদওয়ানের তীক্ষ্ণ নজর গেল তেজশ্রীর বাম হাতের দিকে। তার পরনের কালো লেদার জ্যাকেটটা একদিকে ছিদ্র হয়ে গেছে, আর সেখান থেকে রক্ত চুয়ে জ্যাকেটটা ভিজে উঠেছে। রেদওয়ান আঁতকে উঠে বলল, ম্যাম, আপনার হাতে গুলি লেগেছে। তেজশ্রী নিজের ক্ষতের দিকে একবার নির্লিপ্তভাবে তাকিয়ে বলল, ব্যাপার না, সামান্য স্ক্র্যাচ, এটা নিয়ে ভাবার সময় নেই। রেদওয়ান তেজশ্রীর দিকে তাকিয়ে অবাক হয়ে হাসল। তেজশ্রীকে সে এর আগে কখনো সামনাসামনি দেখেনি, আজই প্রথম দেখা। সে মনে মনে ভাবলো, দুনিয়ার সবাই বলে মেয়েরা নাকি খুব নরম হয়, একটু আঘাতেই ভেঙে পড়ে। তাহলে এই তেজশ্রীর মেয়েটা ঠিক কোন ধাতু দিয়ে তৈরি? ওর সাহস আর সক্ষমতা দেখে রেদওয়ান মনে মনে এক গভীর শ্রদ্ধা অনুভব করলো। অপারেশন সফল হলেও তেজশ্রীর মনের ভেতর এখন অন্য এক তোলপাড় চলছে। রেদওয়ানের প্রশংসা বা নিজের হাতের ক্ষত কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে কয়েক মিনিট আগে সেই দৃশ্যটা। অপারেশনের ঠিক মাঝামাঝি সময়, যখন গোলাগুলির চরমে, তখন একজন গ্যাংস্টার একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তেজশ্রীর বুক লক্ষ্য করে রিভলভার তাক করেছিল। তেজশ্রী বুঝতে পেরেছিল এবার তার আর বাঁচার পথ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের গতিতে কালো লেদার জ্যাকেট পরা একজন লোক কোথা থেকে যেন উড়ে এসে তেজশ্রীর ওপর ঝাঁপিয়ে পড়ল। লোকটা তাকে সরিয়ে নিয়ে ফ্লোরে আছাড় পড়ল, আর ঘাতকের গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তেজশ্রীর হাতে সামান্য বিধে বেরিয়ে গেল। সেই লোকটার উসিলায় আজ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে তেজশ্রী। কিন্তু তেজশ্রীর প্রখর স্মৃতিশক্তি বলছে তাদের ডিবি টিমের কেউ এমন জ্যাকেট পরেছিল না। এমনকি লাউঞ্জে উপস্থিত অপরাধীদের মাঝেও লোকটাকে আগে দেখা যায়নি। তেজশ্রী কপাল কুঁচকে চারিদিকে তাকালো। লাশের স্তূপ আর ধোঁয়ার মাঝে সেই রহস্যময় লোকটাকে আর কোথাও দেখা যাচ্ছে না। কে ছিল সে? কেনই বা নিজের জীবন বাজি রেখে সে এক পুলিশ অফিসারকে বাঁচাতে এলো? লোকটার শরীরী ভাষা আর ঝাঁপিয়ে পড়ার ধরন কেন যেন খুব চেনা মনে হচ্ছিল তেজশ্রীর কাছে। গায়ের গন্ধটা স্মৃতির পাতায় পুরনো মনে হচ্ছিল। তবে কি আড়ালি থেকে অন্য কেউ তাকে ছায়ার মতো রক্ষা করছে? ডিটেকটিভ ব্রাঞ্চের ইন্টারগেশন রুম। চার দেয়ালের নিস্তব্ধতা এখানে যেন আরও ভারী হয়ে উঠেছে। রুমের মাঝখানে রাখা একটি শক্ত কাঠের টেবিল, যার একপাশে হাত কড়া পড়া অবস্থায় বসে আছে আন্তর্জাতিক মাফিয়া এডওয়ার্ড চার্লস। তার দৃষ্টি নিবদ্ধ টেবিলের পুরনো কাঠের খাঁজগুলোর দিকে। চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই, বরং এক অদ্ভুত শীতলতা। টেবিলের ঠিক বিপরীত পাশে ডিআইজি মারুফ ইকবাল শক্ত হয়ে বসে এডওয়ার্ডের প্রতিটি মুভমেন্ট পর্যবেক্ষণ করছেন। তার দুপাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে রিদওয়ান এবং তেজশ্রী। গত কয়েক ঘন্টা ধরে জেরা চললেও এডওয়ার্ডের মুখ থেকে একটি শব্দও বের করা সম্ভব হয়নি। মারুফ ইকবালের প্রতিটি প্রশ্নের উত্তরেই সে কেবল তাচ্ছিলের হাসি হাসছে, যেন কোনো কমেডি শো দেখছে। মারুফ ইকবাল সামনের দিকে সামান্য ঝুঁকে বেশ গম্ভীর গলায় বললেন, দেখ এডওয়ার্ড, তোর সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এখন আমাদের নখদর্পণে। পালানোর কোনো রাস্তা নেই। সবটুকু নিজের মুখে স্বীকার করে নে, তাতে তোরই ভালো হবে। এডওয়ার্ড এবারও কোনো উত্তর দিল না। সে নির্বিকার ভঙ্গিতে তার ডান হাতের আংটিটা বাম হাতের আঙ্গুলে ঘোরাতে লাগলো। তার এই চরম উদ্ধত্ত দেখে তেজশ্রীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক ঝটকায় টেবিল টপকে এগিয়ে গেল এবং এডওয়ার্ডের শার্টের কলার খামচে ধরল। দাঁতে দাঁত চেপে তেজশ্রী ফিসফিস করে বলল, তুই যদি এখন এই ডিটেকটিভ ব্যুরোতে না থাকতিস, তবে সত্যি করে বলছি এতক্ষণ কথা বলে আমি আমার গলা ব্যথা করতাম না, তোকে ডিরেক্ট এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দিতাম। এডওয়ার্ড এবার ধীরে ধীরে মাথা তুলল। তেজশ্রীর রাগী মুখের দিকে তাকিয়ে সে একটা বিকৃত বাঁকা হাসি দিল। তার ফর্সা মুখে এই শয়তানি হাসিটা বড্ড বিভৎস দেখাচ্ছিল। সে একদম শান্ত গলায় বলল, মেয়ে মানুষ হলো ঘরের শোভা, সে কেন এসব নোংরা পুলিশি কাজকর্মে আসবে? তেজশ্রী দমে যাওয়ার পাত্রী নয়। সেও একটা তাচ্ছিলের হাসি হেসে পাল্টা জবাব দিল। আমি না আসলে তোদের মতো জানোয়ারদের খাঁচায় পুরবে কে? এডওয়ার্ড এবার শরীরটা একটু এলিয়ে দিয়ে কুৎসিত ইঙ্গিতে বলল, যদি সব মেয়ে তোমার মধ্যে মারপিট করতে বের হয় বেবি, তাহলে দেশের জনসংখ্যা বাড়াবে কে?
তেজশ্রীর হাতটা মুহূর্তে শক্ত হয়ে উঠল। তেজশ্রীর চোখের মনি যেন মুহূর্তে আগ্নেয়গিরির লাভার মতো টকটকে লাল হয়ে উঠল। সে কোনো সুযোগ না দিয়েই এক ঝটকায় অ্যাডওয়ার্ডের গলা চেপে ধরল। তার হাতের বাঁধন এত শক্ত ছিল যে অ্যাডওয়ার্ড চার্লসের শ্বাস রুদ্ধ হয়ে চোখ দুটো প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। ফর্সা মুখটা নীলচে হয়ে এলো। ডিআইজি মারুফ ইকবাল আর রেদওয়ান দুজনেই এই আকস্মিক কাণ্ডে থতমত খেয়ে গেলেন। ইন্টারগেশন রুমে এভাবে কোনো অপরাধীকে মেরে ফেললে পুরো ডিবি বিভাগকে জবাবদিহি করতে হবে। রেদওয়ান দ্রুত এগিয়ে এসে তেজশ্রীর হাত টেনে ধরার চেষ্টা করলো এবং আতঙ্কিত স্বরে বলল, তেজস্বী ম্যাম প্লিজ হাত ছাড়ুন, ও এখনই মরে যাবে, তখন বড় সমস্যা হয়ে যাবে। তেজশ্রী এক ঝটকায় ওকে ছেড়ে দিল। অ্যাডওয়ার্ড কিছুক্ষণ হাঁসফাঁস করে বুক ভরে শ্বাস নিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওর মুখে থেকে সেই পৈশাসিক হাসিটা তখনও মিলিয়ে যায়নি। রেদওয়ান পরিস্থিতি সামলাতে সামনে এগিয়ে গিয়ে বলল, দেখ এডওয়ার্ড, সাফ সাফ সব কিছু বলে দে, এতে হয়তো তোর শাস্তি কিছুটা কম হবে। শহরের বড় বড় ব্যবসায়ীদের সন্তান বা আত্মীয়দের তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা এসব তোরই কাজ তো, তাই না? অ্যাডওয়ার্ড চার্লস অত্যন্ত স্বাভাবিক গলায় উত্তর দিল, অবশ্যই আমার কাজ। এসব নিখুঁত কাজ করার সাহস আর ক্ষমতা এই শহরে আমি ছাড়া আর কার আছে? ওর বলার ভঙ্গিটা এমন ছিল যেন সে কোনো মহৎ কাজ করে ফেলেছে। সে অত্যন্ত শীতল গলায় বলতে শুরু করলো, খুন খারাপি আমার কাছে নেশার মতো। প্রতিদিন ওই 2-3টা লাশ না পড়লে আমার রাতের ঘুম ঠিকঠাক হয় না। রক্ত না দেখলে আমার ডিনার হজম হয় না। আর আইন আইন আমার কি করবে? বড় জোর ফাঁসি দেবে বা যাবজ্জীবন কারাদণ্ড, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে ওগুলো কোনো শাস্তি নয়। বলে সে হো হো করে হাসতে লাগলো। তার হাসির শব্দে রুমের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। ঠিক তখনই তেজশ্রী বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো। তোর বসকে? মুহূর্তেই অ্যাডওয়ার্ড চার্লসের সেই অট্টহাসি থেমে গেল। সে স্থবির হয়ে তেজশ্রীর দিকে তাকালো। ওর চোখে প্রথমবারের মতো একটা বিস্ময় রেখা দেখা গেল। সে বিড়বিড় করে বলল, আমার বস? হ্যাঁ, তোর বস। কারণ আমি খুব ভালো করেই জানি তুই স্রেফ একটা খুঁটি। তুই আসলে মাস্টার মাইন্ড না। তোর উপরে আরও কেউ একজন আছে যে এইসব সুতো নাড়াচ্ছে। অ্যাডওয়ার্ড চার্লস কয়েক মুহূর্ত তেজশ্রীর দিকে অপলক তাকিয়ে থেকে মৃদু হাসল। জিনিয়াস তুমি। তোমার নামটা যেন কি? ও হ্যাঁ, তেজশ্রী, তাই না? নাম আর কাজ একদমই মানানসই। মারুফ ইকবাল এবার সুযোগ বুঝে চাপ দিলেন। দেখ এডওয়ার্ড, ভালোই ভালোই আসল মানুষের নাম বলে দে। আমি কথা দিচ্ছি, তোর সাজা কমিয়ে আনার জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব। অ্যাডওয়ার্ড চার্লস আবারও সেই চিরচেনা শব্দে হেসে উঠল। এবার তার হাসিটা ছিল শ্লেষাত্মক। সে শক্ত গলায় বলল, জীবন দিয়ে দিব, তবুও কেউ জানতে পারবে না আমার উপরে কে আছে। সেই রহস্য আমি কবরে নিয়ে যাব। কথাটা বলতেই অ্যাডওয়ার্ড চার্লস অত্যন্ত ক্ষিপ্ত গতিতে নিজের হাতকড়া পরা হাত দুটো মুখের কাছে নিয়ে এলো। রেদওয়ান, তেজশ্রী আর ডিআইজি মারুফ দুজনেরই বুঝতে বাকি রইল না যে লোকটা ঠিক কী করতে চাচ্ছে। তার আঙ্গুলের সেই আংটিটাই ছিল তার শেষ অস্ত্র। না বলেই রেদওয়ান আর তেজশ্রী দুজনেই একসাথে ঝাঁপিয়ে পড়লো অ্যাডওয়ার্ডের ওপর। তারা ওর হাত দুটো মুখ থেকে সরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অ্যাডওয়ার্ড আংটির ভিতর লুকিয়ে রাখা বিশেষ বিষাক্ত ক্যাপসুলটা দাঁত দিয়ে ভেঙে ফেলেছে। তীব্র বিষ মুহূর্তের মধ্যেই ওর রক্তে মিশে গেল। অ্যাডওয়ার্ডের মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো, কিন্তু ওর পৈশাসিক হাসিটা থামল না। অস্পষ্ট স্বরে সে শেষবারের মতো বলল, বিদায়। তোমরা এই কেসের কোনো কুলকিনারা পাবে না। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই ওর শরীরটা একবার প্রবলভাবে কেঁপে উঠল। তারপর মাথাটা ধরাম করে আছড়ে পড়ল কাঠের টেবিলের উপর। পুরো ইন্টারগেশন রুম এক মৃত্যুপুরীর নিস্তব্ধতায় ডুবে গেল। রেদওয়ান দ্রুত অ্যাডওয়ার্ডের ঘাড়ের পালস চেক করলো। কয়েক সেকেন্ড পর সে নিরাশ হয়ে টেবিলের ওপর জোরে একটা চাপড় দিয়ে চেঁচিয়ে উঠল। শিট, হি ইজ নো মোর। তেজশ্রী আর মারুফ ইকবাল দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের চোখে মুখে তখন চরম হতাশা। এই অ্যাডওয়ার্ড চার্লসই ছিল তাদের একমাত্র সূত্র, যার মাধ্যমে ব্ল্যাক শ্যাডো সিন্ডিকেট গ্রুপের আসল বসকে ধরা সম্ভব ছিল। তেজশ্রী ধপাস করে পাশের চেয়ারে বসে পড়ল।
এতদিন ধরে নিজের জীবন বাজি রেখে যে জাল যে বুনেছিল তা এক নিমেষে ছিঁড়ে গেল। সমস্ত পরিশ্রম যেন মুহূর্তে বিফলে চলে গেল। মারুফ ইকবাল ধীর গলায় বললেন, ওকে জ্যান্ত ধরাটা আমাদের সবচেয়ে বড় সাকসেস হতো, কিন্তু ও নিজেকে শেষ করে দিয়ে আমাদের কাজটা আরো কঠিন করে দিয়ে গেল। তেজশ্রী দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, খেলাটা কেবল শুরু হলো এডওয়ার্ড। তুই মরে গিয়ে তোর বসকে বাঁচাতে চেয়েছিস ঠিকই, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, তোর কবরের ওপর দাঁড়িয়ে আমি ওকে খুঁজে বের করব। কণা টিভির রিমোট হাতে নিয়ে পাথরের মতো জমে আছে। টিভির স্ক্রিনে নিউজ চলছে, ফ্ল্যাশ হচ্ছে তার বড় বোন তেজশ্রীর ছবি। এতদিন কণা জানতো তার বোন স্রেফ একটা বেসরকারি অফিসে চাকরি করা সাহসী, জেদি আর সাধারণ একজন নারী। কিন্তু আজ যখন বড় বড় সাংবাদিকরা তেজশ্রীর সাহসিকতার গল্প বলছে, তখন কণা আবিষ্কার করলো তার বোন আসলে দেশের এক অতন্ত্র প্রহরী, একজন অকুতভয় সৈনিক। টিভির রিপোর্টার উত্তেজনার সাথে নিউজ পড়ছে। গতকাল রাতে ব্ল্যাক শাটার সিন্ডিকেট গ্রুপের অন্যতম প্রধান সদস্য এডওয়ার্ড চার্লসকে গ্রেফতার করা হয়েছে। এই ভয়ঙ্কর অপারেশনের নেপথ্য ছিলেন ডিটেকটিভ ব্রাঞ্চের তুখোর অফিসার তেজস্বী, যিনি দীর্ঘ সময় ধরে নিজের পরিচয় গোপন রেখে দুর্দর্শ সিন্ডিকেটের শিকড় খুঁজে বের করেছেন। তার এই সফল অভিযানে দেশ আজ এক বড় বিপদ থেকে রক্ষা পেল। নিউজটা শুনেই কণার চোখের কোণ বেয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ল। গর্বে ওর বুকটা ভরে উঠেছে। ইচ্ছে করছে সারা পাড়ায় চিৎকার করেই সবাইকে বলতে, এই মেয়েটি আমার বোন। ঠিক সেই মুহূর্তে কণার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নাম্বার দেখে দ্রুত কলটা ধরলো সে। ওপাশ থেকে মায়ের আনন্দিত কণ্ঠস্বর ভেসে এলো। কণা উদ্বেলিত হয়ে বলল, আম্মু শুনেছো তুমি? আপু আমাদের দেশের গর্ব, সারা দেশের মানুষ আজ ওর কথা বলেছে। ওপাশে মা ও খুশিতে আত্মহারা। তেজশ্রী যে এত বড় ঝুঁকি নিয়ে দেশের সেবা করছে তা তারা কল্পনাও করতে পারেননি। কিন্তু খুশির সেই রেশটুকু বেশিক্ষণ টিকল না। ফোনের ওপাশ থেকে কণার ছোট আর বড় ভাইয়ের উচ্চবাচ্য শোনা যেতে লাগলো। তাদের কর্কশ কণ্ঠস্বর কণার কানে বিষের মতো বিঁধল। ওরা রাগে গর্জে উঠে বলছে, মেয়ে মানুষ কেন এসব পুলিশ হয়ে যোগ দেবে? তেজস্বী আমাদের বংশের মান সমান একদম ধুলেও মিশিয়ে দিল। এসব কি ধরনের কাজ? দিন নেই রাত নেই, পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘোরাফেরা। ছি ছি, লোকে শুনলে এখন থুতু দেবে আমাদের মুখে। ভাইদের এই সংকীর্ণ মনা কথাগুলো শুনে কণার শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল। যে বোন নিজের জীবন বাজি রেখে অপরাধীদের ধরছে, তাকে সম্মান দেওয়ার বদলে তারা কিনা বংশের মান সম্মান নিয়ে পড়ে আছে। কণার ইচ্ছে করলো এখনই চিৎকার করে ভাইদের বলতে যে থুতু তেজশ্রীর মুখে নয়, বরং তাদের এই নোংরা মানসিকতার উপর দেওয়া উচিত। কণা দাঁতে দাঁত চেপে ফোনটা কানে ধরে রইল। তার মনে হলো ঘরের ভিতরে থাকা এই কথোপকথিত এসব মানুষগুলোর চেয়ে রাস্তার ওই দুধর্ষ অপরাধীদের মোকাবেলা করা অনেক সহজ, যা তার বোন প্রতিদিন করে যাচ্ছে। তেজশ্রী ইন্টারোগেশন রুম থেকে বের হতেই দেখলো বড় টিভির পর্দায় তার পরিচয় নিয়ে নিউজ হচ্ছে। এটা দেখেই তার মাথা গরম হয়ে গেল। সে চিৎকার করে বলল, এইসব কি? সাংবাদিকরা আমার নামার আসল পরিচয় জানলো কি করে? একজন অফিসার কাঁচুমাচু হয়ে এগিয়ে এসে বলল, সরি ম্যাম, ভেবেছিলাম এই কেসটা সলভ হয়ে গেছে, তাই আমি অনুমতি দিয়ে দিয়েছিলাম। তেজশ্রী রাগে গজগজ করতে লাগলো। পেছন থেকে ডিআইজি মারুফ ইকবাল এসে শান্ত করার চেষ্টা করলেন। যা হওয়া তা হয়ে গেছে তেজস্বী, এখন আর আটকানো সম্ভব না। তুমি সাহসী অফিসার, আশা করি কোনো সমস্যা হবে না। তেজশ্রী কপালে আঙ্গুল ঘষে ক্লান্ত স্বরে বলল, আমি নিজেকে নিয়ে এতটা চিন্তা করি না স্যার, আমি আমার পরিবারের মেম্বারদের নিয়ে টেনশনে আছি। মারুফ ইকবাল ভরসা দিয়ে নিজের কেবিনে চলে গেলেন। পাশে এসে দাঁড়ালো রেদওয়ান কবির। সে হাসি মুখে বলল, যাক, এখন থেকে আপনাকে আর আন্ডারগ্রাউন্ড অফিসার হয়ে কাজ করতে হবে না। তেজশ্রী কড়া চোখে তাকাতেই রেদওয়ান হো হো করে হেসে দিল। তেজশ্রী ধমকে সুরে বলল, একদম হাসবে না। আর কাল থেকে আপনি আপনি করে কেন ডাকছো? ডাকবো না, তুমি তো আমার সিনিয়র অফিসার। রেদওয়ান দুষ্টুমি করে বলল। তেজশ্রী বিরক্ত হয়ে বলল, এসব অফিসিয়াল ডাক বাদ দাও তো। তেজশ্রী আর রেদওয়ান আসলে একই ভার্সিটির। রেদওয়ান ছিল 2 বছরের সিনিয়র, কিন্তু ডিবিতেও জয়েন করার পর নিরাপত্তার খাতিরে তাদের আর দেখা হয়নি। ঠিক তখনই তেজশ্রী দেখল দরজার ওপাশ থেকে আর্য এগিয়ে আসছে।
ওকে দেখেই তেজশ্রী অবাক। আর্যের মুখে চওড়া হাসি। সে ভীষণ খুশি হয়ে বলল। কংগ্রাচুলেশনস। তেজশ্রী ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? দেশের রিয়েল হিরো হয়েছ তাই। আর্যর চোখে মুখে গর্ব। তেজশ্রী ম্লান হেসে বলল, এটাতে আমি নতুন না আর্য, কয়েক বছর হয়ে গেছে। তা হোক, আমার কাছে তো তুমি সবসময় নতুন। আর্যর এই সহজ স্বীকারোক্তি তেজশ্রীকে হাসালো। তেজশ্রী আর্যকে রেদওয়ানের সাথে পরিচয় করিয়ে দিল। কুশল বিনিময় করে রেদওয়ান চলে গেল। আর্য মুগ্ধ হয়ে বলল, তেজস্বিনী, কখনো তো তোমার এই পরিচয়ের কথা বললে না। তেজশ্রী বাঁকা হেসে বলল। আপনিও তো আপনার ব্যাপারে অনেক কিছুই বললেন না। আর্য অবাক হয়ে বলল। কি? তেজশ্রী রহস্য ধরে রেখেই বলল, কিছু না, সেসব বাদ দিন। জ্বর কমেছে আপনার? আর্য মুখে বলল সে ভালো আছে, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখনও বেশ দুর্বল। তেজশ্রী একটু কড়া গলায় বলল। এই অবস্থায় এখানে আসার কি খুব দরকার ছিল? আর্য আবেগঘন কণ্ঠে বলল। দরকার ছিল তেজস্বী। যখন দেখলাম তোমার নামে নিউজ হচ্ছে, বিশেষ করো, আমার ভীষণ গর্ব হচ্ছিল। তেজশ্রী ভ্রু কুচকে প্রশ্ন করল। আপনার গর্ব হচ্ছে কেন? আর্য সোজাসুজি উত্তর দিল। গর্ব হবে না? আমার হবু স্ত্রী একজন ডিটেকটিভ ব্রাঞ্চ অফিসার। আজ হোক বা কাল তুমি তো আমারই সহধর্মিনী হবে, তাই না? তেজশ্রী একটা দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেটা সত্যিই পাগল। ঠিক তখন আর্যর ফোনে অফিস থেকে জরুরি কল আসলো। আর্য তেজশ্রীর সামনে কল ধরতে চাইল না, কিন্তু তেজশ্রীর ইশারায় কল ধরলো। ওপাশ থেকে ম্যানেজার বললেন, স্যার, সবাই আপনার জন্য ওয়েট করছে। আপনাকে ছাড়া মিটিং শুরু করা যাচ্ছে না। আর্য সংক্ষেপে বলল। আসছে। তেজশ্রী হাসলো। কি হলো? অফিসার স্যার ডেকেছে? আর্য আমতা আমতা করে বলল। হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে। তেজশ্রী বিদায় দিয়ে বলল। ওকে, পরে দেখা হবে, জান এখন। আর্য বেরিয়ে গেল। তেজশ্রী আর্যর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মুখে মুচকি হাসি ফুটল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এখন শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। আড্ডা, গান আর নতুন জীবনের উল্লাসে চারপাশ মুখরিত। কনয় এই ভিড়ের মাঝে নিজেকে বড্ড বেমানান মনে করে। ভার্সিটিতে ভর্তি হওয়ার 1 সপ্তাহ পেরিয়ে গেছে, অথচ এখনও তার কোনো বন্ধু হয়নি। কলেজে থাকতে বন্ধুদের কত বড় সার্কেল ছিল তার, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই বন্ধুদের অনেকেরই বিয়ে হয়ে গেছে। আর কণা একাই তার কলেজ থেকে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছে। কণার মনে ভার্সিটির পড়ার আনন্দ আছে ঠিকই, কিন্তু হাজার হাজার সমবয়সীর এই ভিড়ে সে ভীষণ একাকিত্ব অনুভব করে। কারোর সাথে কথা বলতে গিয়েও যেন সে কুকড়িয়ে যায়। টিএসসির মোড় থেকে ক্যাম্পাসের ভেতরের দিকে আপন মনে হেঁটে যাচ্ছিল কণা। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা কারোর সাথে তার সজোরেই ধাক্কা লাগলো। ধাক্কাটা খুব একটা জোরালো না হলেও কণার পায়ে সামান্য থাকার কারণে সে ভারসাম্য হারিয়ে ফেলল। কণা যখন নিশ্চিত যে সে শক্ত সিমেন্টের উপর পড়তে যাচ্ছে, ঠিক তখনই কেউ একজন অত্যন্ত দ্রুততায় তার কোমর জড়িয়ে ধরে পতন থেকেই রক্ষা করলো। কণা ভয়ত চোখে তাকাতে দেখলো সামনে ঘাড় পর্যন্ত লম্বা কালো চুলের এক কিশোরী দাঁড়িয়ে। মেয়েটার চোখে মুখে দুষ্টুমি আর এক চিলতে অমায়িক হাসি লেগে আছে। কণা নিজেকে সামনে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সে কিছু বলার সুযোগ পাওয়ার আগে মেয়েটি হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি সার্কুলা ওরফে সাকুরা। তোমার নাম কি সুন্দরী? কণা কিছুটা ইতস্ত করে নিচু স্বরে উত্তর দিল। কণা? সাকুরা তার কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে হাসি মুখে বলল, দেখলে তো, একদম সিনেমার হিরোর মতো এন্ট্রি নিয়ে তোমাকে পতন থেকে বাঁচিয়ে দিলাম। হাউ লাকি ইউ আর। সাকুরার কথা বলার অদ্ভুত আর মজার ভঙ্গি দেখে কণা না হেসে পারল না। তার এত দিনের কুমোট একাকিত্ব যেন এক নিমেষেই হালকা হয়ে গেল। কণার হাসি দেখে সাকুরা কৃত্রিম গম্ভীর মুখে বলল, শোনো কোনা, এভাবে হেসো না তো। কোনো হ্যান্ডসাম ছেলে যদি এভাবে তোমাকে জাপটে ধরতো, তবে ব্যাপারটা দারুণ রোমান্টিক হতো। কিন্তু কপাল দেখো, তোমাকে ধরলাম আমি। একে তো মেয়ে, তার উপর আবার সিঙ্গেল। তোমার কপালটাই আসলেই খারাপ। সাকুরার এমন সোজা সাপটা আর রসিকতায় কণা এবার সশব্দেই হেসে উঠল। ক্যাম্পাসের এই ব্যস্ততম দিনে কণা বুঝতে পারল দীর্ঘ 1 সপ্তাহ পর সে হয়তো অবশেষে একজনের সাথে কথা বলার মতো একটু সহজ জমি খুঁজে পেয়েছে। পরিচয়ের 1 মিনিটও পার হয়নি, অথচ সাকুরা কতটা সাবলীল আর ফ্রেন্ডলিভাবে কথা বলছে এটা ভেবেই কণা মনে মনে ভীষণ খুশি হলো। সাকুরার সঙ্গীটা যেন এক পশলা বৃষ্টির মতো কণার সব জড়তা ধুয়ে দিচ্ছে।
সাকুরা ওর চোখের ওপর এসে পড়া চুলগুলো কানের পিছে গুজতে গুজতে জিজ্ঞেস করলো। তুমি কি এই বছর নতুন ভর্তি হয়েছো? কণা মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ, তুমি মনে হয় আমার সিনিয়র। সাকুরা এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। সে কপালে ভাঁজ ফেলে চরম অবাক হওয়ার ভান করে বলল, সত্যি করে বলো তো কোনা, আমাকে দেখে কি খুব বয়স্ক বয়স্ক মনে হয়? আমার স্কিনে কি বলিরেখা দেখা যাচ্ছে? কণা হকচকিয়ে গিয়ে বলল, না তো, একদমই না। তাহলে তোমার কেন মনে হলো আমি তোমার সিনিয়র? আমি একদম টাটকা, ফ্রেশ আর নতুন, তোমার মতোই এই ব্যাচের। সাকুরা নাক কুচকে হেসে দিল। কণা এবার হেসে ফেলল। ও আচ্ছা, তাহলে তো আরও ভালো হলো। এভাবেই চলতে লাগলো তাদের এলোমেলো খুনসুটি। কিছুক্ষণ পর তারা ক্যাম্পাসের নরম সবুজ ঘাসের উপর গিয়ে মুখোমুখি বসলো। সাকুরা সমানে বকবক করেই যাচ্ছে, আর কণা মন্ত্রমুগ্ধের মতো তার নতুন বন্ধুর কথা শুনছে। আর্য আজ ফিরে এসেছে তার নিজের আসল ঠিকানায়, বনানীর এক আকাশচুম্বী বিলাসবহুল পেইন্ট হাউসে। তেজশ্রীর কাছাকাছি থাকার নেশায় আর সাধারণ মানুষের মতো জীবন কাটানোর অভিনয় করতে গিয়ে সে যেন নিজের আসল সত্তাকেই ভুলতে বসেছিল। যদিও এই বিশাল অট্টালিকার কৃত্রিম জাঁকজমকের চেয়ে ওই 20,000 টাকার ছোট্ট ফ্ল্যাটেই তার মন বেশি টেকে, কিন্তু সেখান থেকে পুরো সাম্রাজ্য সামলানো এখন অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে হাবিব গ্রুপের সাথে ঝামেলাটা এখন চরম পর্যায়ে। হাবিব গ্রুপের চেয়ারম্যান হাবিব সাহেব যেমন অর্থলোভী, তেমনই প্রতিশোধ পরায়ণ। আর্যর কপালে ভাঁজ ফেলে ল্যাপটপে কিছু ডাটা চেক করছে, আর ইভান তার পাশে বসে কফি খাচ্ছিল। ইভান শুধু আর্যর বন্ধু নয়, সে এখন আর্যর বিশাল এই বিজনেস সাম্রাজ্যের বিশ্বস্ত পার্টনার। ইভান নীরবতা ভেঙে বলল, হাবিব গ্রুপ আমাদের উপরে একদম খ্যাপা হয়ে আছে আর্য। ওরা কিন্তু ছাড় দেওয়ার পাত্র নয়। আর্য ল্যাপটপের কিবোর্ড থেকে হাত না সরিয়ে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল, তা এখন আমার কি করা উচিত? ভয় পেয়ে লুকিয়ে থাকবো? ভয় পাওয়ার কথা বলছি না, ইভান চেয়ারটা ঘুরিয়ে আর্যর দিকে তাকালো। কিন্তু ওদের সাথে মাল্কিন মিলিয়নের ডলারের বিজনেস ডিলটা সরাসরি নাকচ করাটা কি ঠিক হলো? হাসান গ্রুপের চেয়ারম্যান কতটা ডেঞ্জারাস সেটা তুই খুব ভালো করেই জানিস। ওরা এখন আমাদের সাপ্লাই চেইনে অ্যাটাক করার চেষ্টা করছে। আর্য এবার ল্যাপটপটা শব্দ করে বন্ধ করলো। ইভানের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তোর কথা অনুযায়ী কি সামান্য কিছু লাভের জন্য আমি ওদের সাথে হাত মেলাতাম? ইভান, ওরা কনস্ট্রাকশনের কাজে যে মানের ম্যাটেরিয়াল ব্যবহার করে তা তো এই বিল্ডিংগুলো কয়েক বছরের মধ্যেই ধসে পড়বে। একবার ভেবে দেখেছিস হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ যাবে এতে? সে রক্তের দায়ভার কি তুই নিবি? আমি সেটা বলছি না, ইভান দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু তুই বিনিয়োগ না করলে তো ঠিকই অন্য কোনো কোম্পানি চুক্তিতে যাবে। দিন শেষে ওদের লাভ হবেই। হোক না, অন্তত আমি তো আমার দিক থেকে কোনো পাপে জড়ালাম না। আর্য উঠে দাঁড়িয়ে জানলার বড় কাচের ওপাশে রাতের শহরের দিকে তাকালো। আমি শুধু ডিল বাতিল করিনি, আমি হাবিব গ্রুপের আসল মুখোশটা সবার সামনে টেনে হিস্ট্রি ফেলতে চাইছি। এতে যদি আমাদের কিছু ব্যবসায়িক লসও হয়, তবু অন্তত লাখো মানুষের জীবন বাঁচবে। এটা এখন আমার প্রধান প্রায়োরিটি। ইভান আর কিছু বলতে পারল না। আর্যর এই নৈতিকতার কাছে সে সবসময়ই হার মানে, তবে তার দুশ্চিন্তা অন্য জায়গায়। সে জানে এই লেভেলের মাফিয়া ব্যবসায়ীরা হার মেনে ঘরে বসে থাকে না, তারা সরাসরি শরীরের ওপর আঘাত করে। ইভান ফাইলটা এগিয়ে দিয়ে বলল, তোর সিদ্ধান্ত মেনে নিলাম। আমাদের যে নতুন শিপমেন্ট দুবাই থেকে আসছে এটার সিকিউরিটি বাড়াতে হবে। হাবিব গ্রুপ আমাদের পোর্ট ক্লিয়ারেন্স আটকানোর চেষ্টা করছে, আর আমাদের রিয়াল টিমকে বলে দিয়েছি যাতে হাবিব গ্রুপের আগে সব ফ্রড কেসের তথ্যগুলো রেডি রাখে। তুই কি চাস আমরা এখনই এটা নিয়ে মিডিয়ায় যাই? আর্য অন্ধকার জানালার কাছে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে শীতল গলায় বলল, এখনই না, আগে ওদের একটু লাফালাফি করতে দে। যখন ডিরেক্ট অ্যাটাক করবে তখনই আমি ওদের চূড়ান্ত পতনের ব্যবস্থা করব। আপাতত আমাদের শেয়ার মার্কেটে দিকে নজর রাখ, ওরা যেন আমাদের স্টকে ধস নামাতে না পারে। রেদওয়ান ডিবি ব্যুরোর নিস্তব্ধ কক্ষে অত্যন্ত গুরুত্বের সাথে সেই দুটো খুনের কেস ফাইল নিয়ে স্টাডি করছিলেন। কপালে চিন্তার ভাঁজ আর চোখের নিচে ক্লান্তির ছায়া। তেজশ্রী ভেতরে ঢুকে দেখল রেদওয়ান এতটাই মগ্ন যে তার উপস্থিতি টেরও পায়নি। তেজশ্রী হালকা শব্দ করে কাছে গিয়ে বসল। কি নিয়ে এত ভাবছো রিদওয়ান? তোমাকে তো সচরাচর এত আপসেট দেখা যায় না।
তেজশ্রী কৌতূহলী হয়ে প্রশ্ন করলো। রেদওয়ান কপালে আঙ্গুল ঘষতে ঘষতে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার এই ক্যারিয়ারে অনেক জটিল কেস হ্যান্ডেল করেছে, কিন্তু এবারের মতো এত পেরা আমি আর কোনো কেসে খাইনি। কোনোটা যেন এক ছায়া, যার কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না, কোনো কুল কিনারা নেই। তেজশ্রী সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, তুমি কি অ্যাডভোকেট দিলওয়ারা বেগম আর হাকিম শাহর মার্ডার কেসটার কথা বলছো? হ্যাঁ তেজস্বী, এই একটা বিষয়ে আমার মাথা ঘুরিয়ে দিচ্ছে। খুনি এতটাই প্রফেশনাল আর নিখুঁত যে অকুস্থলে কোনো ফিঙ্গারপ্রিন্ট, কোনো ধস্তাধস্তির চিহ্ন বা কোনো সিসিটিভি ফুটেজ কিচ্ছু রাখেনি। পুরো ক্লুলেস একটা অবস্থা। তেজশ্রী অবাক হয়ে বলল, তা কি করে সম্ভব? অপরাধীরা যতই অপরাধ লুকানোর চেষ্টা করুক না কেন, ছোটখাটো কোনো একটা যোগসূত্র তো ফেলেই যাবে। প্রকৃতি খুনিকে একদম ছেড়ে দেয় না। তবে এই কেসটা একেবারেই ভিন্ন। রেদওয়ান বিরক্তির সাথে ফাইলটা বন্ধ করলো। তেজশ্রী হঠাৎ একধানে রেদওয়ানের চোখের দিকে তাকায় রইল। তার তীক্ষ্ণ গোয়েন্দা মস্তিষ্ক অন্য কিছু একটা ভাবার চেষ্টা করছে। তেজশ্রী গম্ভীর গলায় প্রশ্ন করলো, তুমি কি একদম গোড়া থেকে ঠিকভাবে ইনভেস্টিগেশন করেছিলে? কোনো ছোট ডিটেলস মিস হয়ে যায়নি তো? রেদওয়ান কিছুটা আহত স্বরে বলল, মানে তোমার কি মনে হয় আমি নিজের কাজে গাফিলতি করব? আমি কথাটা সেভাবে বলিনি রিদওয়ান। তেজশ্রী নরম গলায় বলল, অনেক সময় আমাদের মন অন্য কোনো কারণে ডিস্ট্রাক্টেড থাকলে আমরা না চাইতেও খুব গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলি। রেদওয়ান কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একজন কনস্টেবল এসে জানালো ডিআইজি মারুফ ইকবাল স্যার তাদের দুজনকে এখনই রেখেছেন। রেদওয়ান আর তেজশ্রী আর কথা না বাড়িয়ে স্যারের কেবিনে ঢুকলো। তেজশ্রী প্রশ্ন করলো, স্যার কোনো ইমার্জেন্সি? মারুফ ইকবাল গম্ভীর মুখে ল্যাপটপ স্ক্রিন থেকে চোখ সরিয়ে বললেন, এইমাত্র খবর এলো গুলশানের রাস্তায় পাশে ময়লা স্তূপের ভেতর একটি অজ্ঞাত পরিচয় পুলিশের লাশ পাওয়া গেছে। স্থানীয়রা দেখে পুলিশে খবর দিয়েছে। পুলিশরা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে, আর তারাই বলল ডিবি থেকে লোক পাঠাতে এমার্জেন্সি দরকার, তাই তোমরা দেরি না করে স্পটে চলে যাও। আর ইকরা কই? তেজশ্রী জানালো, ইকরা আগামীকাল থেকে সরাসরি জয়েন করবে স্যার। ওকে, দেরি করো না, এখনই বের হও এবং প্রতিটা আপডেট আমাকে জানাবে। তেজশ্রী আর রেদওয়ান বেরিয়ে এলো। রেদওয়ান যেন একটু বেশি নিশ্চুপ হয়ে গেছে। ইকরাও একজন তুখোর ডিটেকটিভ অফিসার। সে এতদিন একটা গোপন মিশনে থাকার কারণে জনসম্মুখে আসেনি। আগামীকাল থেকে সে অফিসিয়ালি ব্যুরোতে বসবে। আজই তার আসার কথা থাকলেও তেজশ্রীকে সে ফোনে জানিয়েছে তার একটু খুব জরুরি কাজ আছে, তাই সেই শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। গুলশান একের সেই রাস্তার মোড় এখন উৎসুক জনতায় ভিড়ে ঠাসা। চারিদিকে মানুষের গুঞ্জন আর ট্রাফিক জ্যামের হট্টগোল। মধ্যবয়স্ক এক পুরুষের নিথর দেহ পড়ে আছে রাস্তার পাশে, ঠিক সেই ময়লার স্তূপের কোল ঘেঁষে। তেজশ্রী আর রেদওয়ান গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে গেল। পুলিশ ততক্ষণে এলাকাটি হলুদ রঙের ডু নট ক্রস টেপ দিয়ে ঘিরে ফেলেছে। তেজশ্রী ঘটনাস্থলে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে চারপাশটা পর্যবেক্ষণ করতে লাগলো। লাশটা উপুর হয়ে পড়েছিল। তেজশ্রীর নজর গেল ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা 3তলা বিল্ডিংটার দিকে। একবার নিচে লাশের অবস্থানের দিকে তাকালো, আর একবার ওই বিল্ডিংয়ের ছাদের দিকে। মনে মনে হিসাব মেলালো, লাশটা কি ওপর থেকে ফেলা হয়েছে? পুলিশ কনস্টেবল লাশটি সোজা করতে রেদওয়ান শিউরে উঠল। তার আশঙ্কাই সত্যি হলো। খুনের প্যাটার্ন হুবহু এক। লোকটির চোখ দুটো অমানসিক যন্ত্রণায় উপড়ে ফেলা হয়েছে। শরীরে অসংখ্য অস্ত্রের আঘাতের চিহ্ন। পুলিশ এসিপি আজিজুল হক সেখানে আগে থেকেই ছিলেন। তেজশ্রী তার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলো, আজিজুল সাহেব, স্থানীয় কাউকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? কেউ কি দেখেছে লাশটা এখানে কখন ফেলা হয়েছে? আজিজুল হক মাথা নেড়ে বললেন, না ম্যাম, আমরা কেবলই পৌঁছালাম, এখনো সেভাবে কাউকে প্রশ্ন করা হয়নি। ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে কয়েকজন চেনা সুরে বলে উঠল, আরে এটা তো ডক্টর আদিত্য কুমার। তেজশ্রী দ্রুত সেখানে গিয়ে এগিয়ে গেল। ভিড়ের সামনে থাকা এক বয়স্ক লোককে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আপনারা কি ওনাকে চেনেন? ওনার বিষয়ে কিছু বলতে পারবেন? লোকটি বিল্ডিংটার দিকে আঙ্গুল তুলে বলল, হ্যাঁ ম্যাম, ওই যে 3তলা বিল্ডিংটা দেখছেন, ওখানে উনি একা থাকতেন। ওনার একটা মেয়ে আছে যে বিদেশে থাকে। বেচারা বড় একা হয়ে গিয়েছিলেন, স্ত্রীও মারা গেছেন মাসখানিক আগেই। তেজশ্রী আরও কিছু তথ্য জোগাড় করে রেদওয়ানের কাছেই ফিরে এলো। রেদওয়ানের চোখে মুখে এখন এক অদ্ভুত শূন্যতা। তেজশ্রী গত রাতে আগের কেস ফাইলগুলো খুব মন দিয়ে স্টাডি করেছে। দেলোয়ারা বেগম, হাকিম শাহ আর এখন ডক্টর আদিত্য, 3টি খুনের মিল একটাই, নৃশংসতা আর উপড়ে নেওয়া চোখ।
তেজশ্রী নিচু স্বরে রেদওয়ানকে বলল, খুনি কোনো সাধারণ অপরাধী নয় রিদওয়ান। সে বেছে বেছে এমন মানুষদের টার্গেট করছে যারা সমাজে প্রতিষ্ঠিত কিন্তু ব্যক্তিগত জীবনে একা বা দুর্বল অবস্থানে আছে। আমাদের এখন ওই 3 তলা ফ্ল্যাটটা সার্চ করতে হবে। রেদওয়ান নিজের কপালে হাত রেখে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মনে হচ্ছে এটা পুরোপুরি একটা সিরিয়াল সাইকো কিলারের কাজ। একই প্যাটার্ন, একই নিয়ম, খুন যেন আমাদের সাথে কোনো খেলা খেলছে। তেজশ্রী গম্ভীর মুখেই সায় দিল। তাই মনে হচ্ছে, চলো আমার সাথে। রেদওয়ান আর প্রশ্ন করল না তারা কোথায় যাচ্ছে। সে জানি তেজশ্রীর নজর এখন এই 3 তলা বিল্ডিংটার দিকে। তেজশ্রী নিচে থাকা পুলিশ কনস্টেবলকে করার নির্দেশ দিল পুরো বিল্ডিংটা সিল করে দিতে, যাতে বাইরের কেউ ঢুকে কোনো আলামত নষ্ট করতে না পারে। বিল্ডিংটার নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। প্লাস্টারহীন ইটের দেওয়ালগুলো অন্ধকারে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। ডক্টর আদিত্য কুমার 2য় তলার একটি অংশবাসীর উপযোগী করে সেখানেই থাকতেন। তেজশ্রী ভিতরে ঢুকে প্রথমেই চোখে পড়ল মেঝেতে শুকিয়ে আসা কালচে রক্তের ছোপ। দেলোয়ারা বেগমের ফ্ল্যাটের মতোই এখানেও টেনে হিচড়ে নিয়ে যাওয়া দাগ স্পষ্ট। তেজশ্রী রক্তের দাগ অনুসরণ করে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। সেখানে পৌঁছাতেই তাদের চোখ কপালে ওঠার মতো। সিঁড়ি বা রুমের নিচেই ছাদের রক্তের দাগ সবচেয়ে বেশি। তেজশ্রী চারপাশটা পর্যবেক্ষণ করে বলল, তার মানে কি আদিত্য কুমার প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে ছাদে এসেছিলেন, নাকি খুনি তাকে ছাদে নিয়ে গিয়ে নৃশংসতা চালিয়েছে? রেদওয়ান আর তেজশ্রী চারিদিকে তদন্ত শুরু করলো। তেজশ্রী দেখল জমাট বাঁধা রক্তের মাঝে একটা জুতার ছাপ স্পষ্ট ফুটে আছে, কিন্তু ছাদের বাকি অংশ এতটাই পরিষ্কার যে মনে হচ্ছে খুনি যাওয়ার আগে সব মুছে দিয়ে গেছে। হঠাৎ তেজশ্রীর নজর গেল রক্তের দাগ থেকে কিছুটা দূরে পড়ে থাকা একটি ছোট্ট কালো জিনিসের দিকে। সে নিচু হয়ে দেখল একটি শার্টের বোতাম। তেজশ্রী হাতে নিয়ে ভালো করে দেখল, তারপর আবারও কিছুটা দূরে পড়ে থাকতে দেখল একটা কানের দুল। তেজশ্রী অবাক হয়ে তাকালো, ভিড় করে বলল, মেয়েদের কানের দুল? তার মানে কি কোনো মেয়ের সাথে ছিল? রেদওয়ান পাশ থেকে ফিস করে বলল, হতে পারে বোতামটা ভিকটিমের দোস্তাদস্তির সময় ছিঁড়ে পড়েছে। আমার মনে হয় এটা খুনির। তেজশ্রী তীক্ষ্ণ দৃষ্টিতে বোতামটা পরীক্ষা করতে করতে বলল, আদিত্য কুমারের গায়ে যে পাঞ্জাবি ছিল তার বোতামগুলো সাদা, আর এটা দামি কোনো ফর্মাল শার্টের বোতাম, আর কানের দুলটা সোনার তৈরি। তেজশ্রী সাবধানে বোতামটা এবং কানের দুলটা তুলে একটি এভিডেন্স ব্যাগে ভরে নিল। সে বুঝতে পারছে এখান থেকে এর চেয়ে বড় কোনো প্রমাণ পাওয়া এই মুহূর্তে অসম্ভব। খুনি যেমন চালাক তেমনই ধূর্ত। তেজশ্রী সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই রিদওয়ান, খুনি কোনো চিহ্ন রাখেনি। আমাদের এখন অন্যভাবে ভাবতে হবে। রেদওয়ান ভ্রু কুঁচকে তাকালো। অন্যভাবে মানে? আমাদের খুঁজতে হবে এই 3জন ব্যক্তির মধ্যে কোনো গোপন যোগসূত্র আছে কিনা। দিলওয়ারা বেগম, হাকিম শাহ আর ডক্টর আদিত্য পেশায় ভিন্ন হলেও তাদের অতীতে কি কোনো এমন ঘটনা ঘটেছিল যা আজ তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো? ক্লাস শেষ করে কণা আর সাকুরা গল্প করতে করতে করিডোর দিয়ে বেরিয়ে আসলো। সাকুরা আগের মতো কথা বলে যাচ্ছে, আর কণা মৃদু হেসে শুধু সায় দিচ্ছে। সাকুরার সঙ্গ কণার এই একাকী জীবনে এক চিলটি রোদের মতো কাজ করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ কণার নজর গেল ক্যাম্পাসের এক কোণে সবুজ ঘাসের ওপর বসে থাকা একটি ছেলের দিকে। ছেলেটি একটি ছাই রঙের ফর্মাল শার্ট আর পরে অত্যন্ত মনোযোগ দিয়ে ডায়েরিতে কিছু একটা নোট করছে। তাকে দেখা মাত্রই কণার বুকের ধুকপুকানি যেন শতগুণ বেড়ে গেল। আজ নিয়ে দ্বিতীয়বার কণা ইয়াসকে দেখল। কেন যে এই ছেলেটিকে দেখলে কণার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা আর ভালো লাগা কাজ করে তা তার নিজেরও জানা নেই। সাকুরা লক্ষ্য করলো কণা হঠাৎ চুপ হয়ে গেছে এবং এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে আছে। সাকুরা কণার দৃষ্টি অনুসরণ করে ইয়াসকে দেখল, তারপর একটু রহস্যময়ী হাসি দিয়ে গলা পরিষ্কার করার ভান করে বলল, কি হলো বেবি, কাকে দেখছো ওভাবে পুরো হা হয়ে আছো যে? সাকুরার কথায় কণা ভীষণ চমকে উঠল। সে থতমত খেয়ে তড়িঘড়ি করে বলল, না না, কই কাউকে দেখছি না তো, এমনি তাকাচ্ছিলাম। সাকুরা তো আর যে সে মেয়ে নয়, সে কণার চোখ দেখেই সব বুঝে ফেলেছে। সে কোনো কথা না বলে হঠাৎ কণার হাত শক্ত করে ধরে ইয়াসের দিকে এগোতে লাগলো। কণা একদম অপ্রস্তুত হয়ে ফিস করে বলল, আরে সাকুরা, কোথায় যাচ্ছ? এই ছাড়ো। সাকুরা কানেই তুলল না।
কণা ভয়ে শিখিয়ে গেল। এই পাগল মেয়েটা না জানি এখন কি করে বসে। ইয়াসের কাছাকাছি গিয়ে সাকুরা কণার হাত ছাড়ল এবং বেশ পরিচিত ভঙ্গিতে ডাক দিল, ইয়াশ ভাই। ইয়াস নোট করা থামিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। সাকুরাকে দেখেই তার ঠোঁটে এক চেলতেই সুন্দর হাসি ফুটে উঠল। সে সহজ গলায় বলল, আরে শার্কুলা যে, তুই এখানে কিছু বলবি? না তেমন কিছু না, ওই যে ও আমার ফ্রেন্ড কণা। সাকুরা কণার দিকে ইশারা করলো। ইয়াস ঘাস ছেড়ে ছেড়ে উঠে দাঁড়ালো। সে কণার দিকে তাকিয়ে মার্জিত স্বরে বলল, মিস কণা, ওনাকে তো আমি চিনি, প্রথম দিনই আমাদের পরিচয় হয়েছিল। কেমন আছো কণা? কণা এতক্ষণ নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিল। সে অতি কষ্টে ঢোক গিলে ধীর কণ্ঠে উত্তর দিল, জি ভালো, আপনি কেমন আছেন? ইয়াস হেসে জবাব দিল। ভালোই আছি। সাকুরা এবার কণার কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল, ইয়াশ আমার নিজের মামাতো ভাই। কণা যেন আকাশ থেকে পড়ল, এই ছেলেটি সাকুরার ভাই। কণা যেন কেন জানি সেখান দিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছিল না। ইয়াসের উপস্থিতিতে তার দম বন্ধ হয়ে আসছে, অথচ মনের ভেতর এক অন্যরকম শিহরণ হচ্ছে। সেই সাকুরার হাত টেনে সেখান থেকে প্রায় জোর করে সরিয়ে নিয়ে আসলো। সাকুরা কিছুটা দূরে গিয়ে হেসে কুটি কুটি হয়ে জিজ্ঞেস করলো, কি হলো রে, ওভাবে পালিয়ে এলি কেন? কণা নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, অনেক দেরি হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরি, আবু চিন্তা করবে না হলে। সাকুরা আর কিছু বলল না, তবে তার বুদ্ধিমান চোখ দুটো ঠিকই বুঝে নিল কণার হৃদয় প্রেমের প্রথম ছোঁয়া লেগে গেছে। রাত তখন নিঝুম, ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে শুধু ল্যাপটপের কুকিং ফ্যানের মৃদু শব্দ শোষ শোনা যাচ্ছে। তেজশ্রী স্ক্রিনের নীলচে আলোয় বুঁদ হয়ে আছে। পাশে গভীর ঘুমে আচ্ছন্ন কণা। আদরে ছোট বোনের কপালে আলতো করে হাত বুলিয়ে দিল তেজশ্রী। এই একটা মুখ দেখলেই তার সব ক্লান্তি যেন উধাও হয়ে যায়। কিন্তু ল্যাপটপের স্ক্রিনে তাকালেই তার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। অ্যাডভোকেট দেলোয়ারা বেগম, হাকিম শাহ এবং সব শেষে ডক্টর আদিত্য কুমার, পরপর 3টি নৃশংস হত্যাকাণ্ড। প্রতিটি খুনের ধরনের অদ্ভুত এক সিস্টেমই আছে, যেন খুনি কোনো বিশেষ সিগনেচার রেখে যাচ্ছে। অপরাধস্থল থেকে ফরেন্সিক টিম কিছুই পায়নি, শুধু সেই একটি বোতামের শার্টের বোতাম এবং কানের দুল ছাড়া। তেজশ্রীর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই 3 জনের অতীতে এমন কোনো অন্ধকার সত্য লুকিয়ে আছে যা তাদের একই সুতোয় গেঁথেছে। হঠাৎ করে তেজশ্রীর মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। তার প্রশিক্ষিত কান খুব সূক্ষ্ম একটা আওয়াজ ধরতে পেরেছে। ড্রয়িং রুমের দিক থেকে আসা খুব মৃদু এক জোড়া পায়ের শব্দ। ফ্ল্যাটে কণা আর সে ছাড়া আর কেউ থাকার কথা নয়। তেজশ্রী মুহূর্তের মধ্যেই সতর্ক হয়ে গেল। সে ল্যাপটপটা নিঃশব্দে বন্ধ করে অন্ধকারে পা টিপে টিপে এগিয়ে গেল ড্রয়ারের দিকে। সেখান থেকে নিজের সার্ভিল পিস্তলটা বের করে লোড করে নিল। ফ্ল্যাটের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। এখন আর কোনো শব্দ নেই, কিন্তু তেজশ্রী জানে বিপদ ঘাপটি মেরে আছে কোথাও। সে পিস্তলটা ধরে ধীরে ধীরে বেলকনিটির দিকে এগিয়ে যেতে লাগলো। বেলকনিতে কোনো লাইট নেই, নিকশ কালো অন্ধকার, কেবল রাস্তার সোডিয়ামের হলদেটে আলো বেলকনির গ্রিল গলে ভিতরে এসে পড়েছে। হালকা আলো আধারিয়ে সেই গোলক ধাঁধায় তেজশ্রী একটা ছায়া দেখতে পেল। লোকটা ওর বেলকনির বড় বড় ফুলের টবগুলোর কাছে কি যেন খুঁজছে বা লুকানোর চেষ্টা করছে বা অন্য কিছু করছে। তার পিঠ তেজশ্রীর দিকে। তেজশ্রী আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। একদম নিঃশব্দে লোকটার মাথায় পিস্তলের নল ঠেকিয়ে শীতল ও গম্ভীর গলায় বলল, হাত ওপরে তোলো, 1 ইঞ্চি নড়লে মাথার খুলি উড়িয়ে দিব। লোকটা কেঁপে উঠল, তার শরীর আড়ষ্ট হয়ে গেল। কোনো কথা না বলিয়ে ধীরে ধীরে সে তার 2 হাত মাথার উপর তুলল। তেজশ্রী এখনও লোকটার মুখ দেখতে পাচ্ছে না। তেজশ্রী পিস্তলের ট্রিগারে আঙ্গুল শক্ত করে চেপে ধরল। বাতাসের আর্দ্রতা ছাপিয়ে তার গম্ভীর কণ্ঠস্বর বেলকনিটার স্তব্ধতা বিনীত করল। ডোন্ট মুভ, এবার খুব ধীরে ধীরে আমার দিকে ঘুরো। সামনে থাকা ছায়ামূর্তিটি অত্যন্ত ধীর গতিতে পাশ ফেলল। সোডিয়ামের হালকা হলদেটে আলো লোকটার মুখে পড়তেই তেজশ্রীর হাতের বাঁধন আলগা হয়ে গেল। সে বিস্ময়ে ভিড় করে উঠল, আর্য আপনি এখানে? আর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে একবার পিস্তলের নলের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, প্লিজ আগে রিভলভারটা একটু সরাবেন, ওটার দিকে তাকিয়ে রোমান্টিক হওয়া খুব কঠিন। তেজশ্রী পিস্তলটা নিচু করে পিছনে লুকোলো ঠিকই, কিন্তু তার চোখে মুখে সন্দেহের রেশ কাটল না। সে কড়া গলায় জিজ্ঞেস করলো, এই মাঝরাতে চোরের মতো আমার বেলকনিতে কি করছেন আপনি? জবাব দিন। আর্য একটু লজ্জিত ভঙ্গিতে কাচুমাচু হয়ে বলল, আসলে না এসে উপায় ছিল না, তার জন্য আমি দুঃখিত।
তেজশ্রী ভ্রু কুচকে এক পা এগিয়ে এলো। উপায় ছিল না মানে কিসের উপায়? আর কি করছিলেন আপনি আমার টপগুলো নিয়ে? আর্য এবার সোজা হয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। তার কণ্ঠস্বর এখন অনেক বেশি নরম। আপনি তো বড্ড ব্যস্ত মানুষ তেজস্বিনী। সারাদিন ফ্ল্যাটে থাকেন না, রাত বিরাত করে ফেরেন। আগে অফিসে অন্তত আপনাকে চোখের সামনে দেখতাম, এখন সেটা সম্ভব হচ্ছে না। আমার কাছে আপনাকে মন ভরে দেখার একটা উপায় ছিল, আমার ফ্ল্যাটের বেলকনি থেকে আপনার বেলকনি দিকে তাকিয়ে থাকা। যখন আপনি এখানে এসে দাঁড়াতেন আমি শান্তি পেতাম, কিন্তু গত কয়েকদিন ধরে আপনি এতগুলো ফুলের টব এখানে ঝুলিয়ে রেখেছেন যে এগুলোর জন্য আমি আসল ফুলটাকে দেখতে পারছি না। এই আড়াল সহ্য করা আমার জন্য এর থেকে বড় কষ্ট আর কী বা হতে পারে বলুন? আর্যর কথাগুলো শুনে তেজশ্রীর ভেতরে সব কাঠিন্য মুহূর্তেই জল হয়ে গেল। সে দেখল আর্য ইতিমধ্যে কয়েকটা ঝুলন্ত টব খুলে নিচে নামিয়ে রেখেছে, যাতে আর্যর ফ্ল্যাট থেকে বেলকনি পরিষ্কার দেখা যায়। তেজশ্রী নিজের ঠোঁটে আসা হাসিটা জোর করে চেপে রাখলো। কিন্তু এই বেলকনিতে আপনি উঠলেন কি করে? তেজশ্রী অবাক হয়ে প্রশ্ন করলো। আর্য হাসলো। কীভাবে আর আসবো? বাদুরের মতো পাইপ বেয়ে আর কার্নিশ ধরে উঠে আসলাম। ভালোবাসা মানুষকে কত কিছু করায়। তেজশ্রী এবার গম্ভীর হওয়ার ভান করে বলল, পরেরবার থেকে ভুলেও এই কাজ করবেন না। শত্রু ভেবে হয়তো দেখা গেল সত্যি গুলি করে আপনার খুলি উড়িয়ে দিয়েছি। আর্য এক চিলতে ম্লান হাসি ঠোঁটে ঝুলিয়ে তেজশ্রীর চোখের দিকে তাকালো। ধীর কণ্ঠেই বলল, আপনার হাতে মৃত্যু, সেরকমই পরম শান্তিতে মাথা পেতে নেব তেজস্বিনী। নিঝুম রাতে সোডিয়াম আলোয় তেজশ্রী কোনো উত্তর দিতে পারল না। সে শুধু নিস্তব্ধ হয়ে আর্যর ওই অদ্ভুত চোখের দিকে তাকিয়ে রইল। আর্য আরও 2 পা এগিয়ে তেজশ্রীর ঠিক মুখোমুখি দাঁড়ালো। আর্যর চোখের দৃষ্টি আজ অন্য দিনের চেয়েও অনেক বেশি গভীর। তেজশ্রীর দিকে তাকিয়ে সে শান্ত কণ্ঠে বলল, আপনি আমার রুক্ষ জীবনে কড়া রোদের শেষে এক ফালি শান্তির বৃষ্টির মতো। তেজশ্রী কোনো উত্তর দিল না, শুধু পাথরের মতো তাকিয়ে রইল। আর্য আবারও বলল, ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। তেজশ্রীর ঠোঁটে এবার এক চিলতে তার ছেলের হাসি ফুটে উঠল। সে ধীর গলায় প্রশ্ন করল, সবাই তো তাই বলে, কিন্তু আপনার ভালোবাসার প্রমাণ কি? আর্য ম্লান হাসল। ভালোবাসে বলছি, প্রমাণ দেওয়া যায়? অবশ্যই যায়, প্রমাণ ছাড়া কোনো কিছুরই ভিত্তি নেই। তেজশ্রীর কণ্ঠে সেই পেশাদার ডিটেকটিভের কাঠিন্য। আর্য এবার এক অভাবনীয় কাণ্ড করে বসলো। সে তেজশ্রীর হাতের বন্দুকের নলটা ধরে টেনে নিজের বুকের বাম পাশে ঠিক হৃৎপিণ্ডের উপর রাখলো। তারপর তেজশ্রীর চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, এই তো আমার প্রমাণ। আপনি চাইলে এখনই ট্রিগার চেপে আমার জীবনটা নিয়ে নিতে পারেন। আমি আপনার প্রতি আমার ভালোবাসার জন্য হাসি মুখে জীবন দিয়ে দিতে প্রস্তুত। তেজশ্রী মুহূর্তের জন্য কেঁপে উঠল। আর্যর বুকের ধুকপুকানি সে বন্দুকের নল দিয়ে অনুভব করতে পারছে যেন। সে দ্রুত হাত সরিয়ে বন্দুকটা নিচে নামিয়ে নিল। নিজের অস্থিরতা লুকিয়ে সে বলল, আপনি অবুঝ নন আর্য, আমি দেশের একজন অফিসার। আমার কাঁধে অনেক দায়িত্ব। এত সব ঝামেলার মাঝে আমি কোনো ঠুনকো সম্পর্কে জড়াতে চাই না। আর সত্যি বলতে এইসবে আমার বিশ্বাসও নেই। আর আর্য এক মুহূর্তের জন্য নজর সরালো না। গভীর আবেশে সে বলল, আমাকে একটা সুযোগ দিয়ে বিশ্বাস করে দেখতে পারেন তেজস্বিনী, কথা দিচ্ছি এ জীবনের যাই হোক আপনাকে কখনো ঠকাবো না। তেজশ্রী আর কথা বাড়াতে চাইল না। আর্যর এই তীব্র আবেগ তাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে, যা সে হতে দিতে চায় না। সে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে যান্ত্রিক গলায় বলল, যথেষ্ট হয়েছে, এবার এখান থেকে যান আপনি। আর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে আজ আর কথা বলে লাভ নেই। কোনো শব্দ না করে সে আবারও সেই পাইপ আর কার্নিশ ধরে দক্ষ বাদুরের মতো বেলকনি বেয়ে নিচে নেমে গেল। তেজশ্রী বেলকনির রেলিং ধরে নিচের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। রাত তখন গভীর, প্রায় 2টার কাছাকাছি। চারপাশ নিঝুম হয়ে গিয়েছে, কিন্তু শওকতের চোখে ঘুমের লেশ মাত্র নেই। পাশে শিলা অঘরে ঘুমাচ্ছে, কিন্তু শওকতের বুকের ভেতরটা আজ বড় অস্থির। সে মাথার নিচে 2 হাত ভাঁজ করে ছাদের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। অন্ধকার ঘরে সিলিং ফ্যানের ঘর শব্দটা যেন তার একাকিত্বকে আরও বিদ্রুপ করছে। শওকতের মনে পড়েছে সেই দিনগুলোর কথা, যখন তার জীবনে তেজশ্রী ছিল। তখন সুখের কমতি ছিল না। তেজশ্রী তার প্রতিটি ছোটোখাটো বিষয়ের খেয়াল রাখত, অথচ এখনকার জীবনটা বড়ই বিবর্ণ আর ধুলোময়। বর্তমান স্ত্রী শিলা সারাদিন নিজের সাজগোজ আর বন্ধুদের সাথে আড্ডা নিয়ে মত্ত থাকে। স্বামীর প্রতি তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। শুয়ে থাকতে না পেরিয়ে শওকত বিছানা থেকে উঠে দাঁড়ালো।
ধীর পায়ে বেলকনিতে গিয়ে একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে অন্ধকারের সাথে মিশে যাচ্ছে। গতকাল টিভিতে তেজশ্রীর সেই দুঃসাহসিক অভিযানের খবরটা দেখার পর থেকেই শৌকত স্থবিত হয়ে আছে। তেজশ্রী যে একজন দক্ষ ডিটেকটিভ এবং এতদিন ধরে কোনো সিক্রেট মিশনে কাজ করছিল সেটা সে কল্পনাও করতে পারেনি। তেজশ্রীকে আজ নতুন করে দেখতে ইচ্ছে করছে শৌকতের। মানুষ বলে ভুল থেকেই শিক্ষা পায়, কিন্তু শৌকত জানে সে যা করেছে তা ভুল নয়, সেটা ছিল অপরাধ। সে তেজশ্রীর বিশ্বাসের সাথে বেইমানি করেছে, তার সাথে চূড়ান্ত অন্যায় করেছে। সিগারেটের শেষ টানি আগুনটা যখন আঙ্গুলের কাছে চলে এলো তখন শৌকতের চোখ দুটো হিংস্র আর দৃঢ় হয়ে উঠল। সে বিড়বিড় করে আপন মনেই বলল, আমি জানি আমি অপরাধ করেছি তেজশ্রী, কিন্তু তোমাকে আমি এখনও ভালোবাসি। তোমাকে আবারও আমার জীবনে ফিরে পেতেই হবে। তুমি এখন দেশের হিরো হও আর যাই হও, যেভাবেই হোক আমাকে তোমার লাগবেই। সাম দাম দুগু ভেদ সব খাটিয়ে হলেও তোমাকে আমি নিজের করে নেব।